অঞ্জলির জীবন এক গভীর প্রতারণার জালে জড়িয়ে গিয়েছিল। প্রতি রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, তার স্বয়ংকক্ষের দেয়ালগুলো সাক্ষী হতো তার অপরাধ জগতের। সে নির্ভীকভাবে তার প্রেমিককে বাড়িতে ডেকে আনতো এবং সেই বিছানাতেই নিজের লালসা পূরণ করত, যেখানে তার স্বামীর পাশে থাকার কথা ছিল। কিন্তু এই বিলাসিতা আর প্রবঞ্চনার মাঝেও একটি বিষয় অঞ্জলিকে ভেতর থেকে কুকড়ে কুকড়ে খেত, আর সেটা হচ্ছে তার অসুস্থ শাশুড়ি। দিনরাত সেই অসহায় মহিলার সেবা করা অঞ্জলির কাছে নরক যন্ত্রণার চেয়ে কম কিছু ছিল না। তার সেই জমে থাকা বিরক্তি আর ঘৃণা ধীরে ধীরে এক ভয়ানক উন্মোদনায় পরিণত হলো, এবং শেষ পর্যন্ত সে তার পথের শেষ বাধাটিকে চিরতরে স্তব্ধ করে দিল। নিজের শাশুড়ির প্রাণ নেওয়ার পরেও অঞ্জলির চোখে কোনো অনুশোচনা ছিল না। সে নির্লিপ্তভাবে আবার নিজের ঘরে ফিরে এলো এবং প্রেমিকের বাহুবন্দী হলো, যেন কিছুই ঘটেনি। তার মনে হয়েছিল সে এখন সম্পূর্ণ স্বাধীন, কিন্তু সে জানতো না যে ভয়ের আসল খেলা ঠিক মাঝরাতেই শুরু হতে চলেছে। সেই রাতে ঘরের দেয়ালের আড়ালে যে কাহিনী লেখা হলো এবং তাদের এই মহাপাপের যে ভয়াবহ পরিণত হলো, তা যে কারো হৃদয় স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পের শুরুটা ছিল অনেকটা এমন। অঞ্জলি এমন এক নারী যার অঢেল সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল অতৃপ্ত হাহাকার আর কামনার এক গভীর খাদ। তার স্বামী সুরেশ কাজের প্রয়োজনে ভিন্ন শহরে থাকত। এই দীর্ঘ দূরত্ব অঞ্জলির জীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা এক বিপজ্জনক মোড় নেয়। এই একাকিত্ব ঘোচাতে সে বেছে নিয়েছিল তার কলেজের জুনিয়র দর্পণকে। দর্পণ এখন শুধু তার প্রেমিক নয়, বরং তার জীবনের সবচেয়ে অন্ধকার রহস্য হয়ে উঠেছিল। যখনই সুযোগ পেত, রাতের নিস্তব্ধ আধারে অঞ্জলি তাকে বাড়িতে ডেকে নিত এবং বদ্ধ দরজার আড়ালে দুজনে লোকচক্ষুর অন্তরালে অবৈধ সম্পর্কের সমস্ত সীমা লঙ্ঘন করত। কিন্তু অঞ্জলির তৃষ্ণা ছিল এক অন্তহীন কূপের মতো। দিনে দিনে তার লালসা এতটাই প্রবল হয়ে উঠেছিল যে দর্পণের সঙ্গ তার কাছে যথেষ্ট মনে হতো না। আজও দর্পণ তার বিছানা পর্যন্ত আসতে চেয়েছিল, কিন্তু অঞ্জলি তাকে মানা করে দিয়েছিল। তবুও রাতের নিস্তব্ধতায় দুজনে ফোনে দীর্ঘক্ষণ ফিসফিস করে নিজেদের আদিম আকাঙ্ক্ষাকে উস্কে দিচ্ছিল। অন্যদিকে বাড়ির পরিবেশ ছিল অঞ্জলির রঙিন দুনিয়ার ঠিক বিপরীত। দম বন্ধ করা বিষাদ আর মৃত্যুর নিস্তব্ধতায় ঘেরা। বাড়িতে ছিল তার ছোট ছেলে, অসুস্থ শাশুড়ি আর শ্বশুর বলবন্ত। তার শাশুড়ির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। অঞ্জলি সেই অসহায় বৃদ্ধাকে প্রচণ্ড ঘৃণা করত। তাকে দেখাশোনা করা অঞ্জলির কাছে এক কলঙ্কিত বোঝা মনে হতো। এই ঘৃণার কারণে রিনা নামে এক পরিচারিকাকে কাজে রেখেছিল। শ্বশুর বলবন্তের অবস্থাও খুব একটা ভালো ছিল না, আর এক চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল এবং শ্রবণ শক্তিও ছিল ক্ষীণ। কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল আকাশচুম্বী। নিজের সমস্ত শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি ছায়ার মতো সবসময় সেই অসুস্থ স্ত্রীর শিয়রে বসে থাকতেন। একদিকে বাড়িতে অসুস্থতা আর অসহায়ত্বের ছায়া ঘনীভূত হচ্ছিল, অন্যদিকে অঞ্জলি এই সব থেকে ছিল সম্পূর্ণ উদাসীন। তার হৃদয় ও মস্তিষ্কে ছিল শুধু দর্পণের নেশায় মগ্ন। কখনো ভয়েস কল, কখনো ভিডিও কল। তার পুরো অস্তিত্ব ছিল শুধু নিজের কামনা আর এক মরীচিকার উপর দাঁড়িয়ে। বিয়ের শুরুর দিনগুলোতে অঞ্জলি এক আদর্শ পুত্রবধূর অভিনয় খুব নিখুঁতভাবেই করেছিল, কিন্তু শীঘ্রই এই মুখোশ তার কাছে অসহ্য হয়ে উঠল। বিয়ের আগে তার নিজস্ব এক স্বাধীন জীবন ছিল, একটা চাকরি ছিল, কিন্তু এখন সে এই জীর্ণ বাড়ির চার দেয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছিল। তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এক রাতে আরও ভয়াবহ রূপ নিল যখন পরিচারিকা রিনা তার বেতন নিতে এলো। রিনা জানালো যে তাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। অঞ্জলি তাকে বিদায় তো দিল, কিন্তু ভেতরে ভেতরে সে শিউরে উঠল। রিনা যাওয়ার মানে হলো সেই শয্যাশায়ী শাশুড়ির সমস্ত সেবা আর পরিচ্ছন্নতার দায়িত্ব এখন তার নিজের কাঁধে। পরের দিনই অঞ্জলির এই আশঙ্কা সত্যি হলো। যখন অঞ্জলি এবং তার শ্বশুর বলবন্ত মিলে সেই অসুস্থ বৃদ্ধাকে পরিষ্কার করছিল, তখন ঘরে ছড়িয়ে থাকা সেই উৎকট দুর্গন্ধ অঞ্জলির নাভিশ্বাস তুলে দিল। তার এতটাই ঘেন্না আর বমির ভাব হলো যে সে সেই দিন আর কিছুই মুখে তুলতে পারল না। ঘৃণা আর রাগে তার রক্ত টকবক করতে লাগলো। তার মনে হতে লাগলো সে এক পচা জলাভূমিতে ফেসে গেছে, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। এই অস্বস্তি থেকে বাঁচতে সে তার ছোট ছেলেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ফোনে এই কথা দর্পণকে বলতেই তার চোখে কামনার আগুন আরও তীব্র হলো। সে ফিসফিস করে বলল, বাড়িতে লোক যত কম হবে আমাদের রাতগুলো তত বেশি নির্ভীক আর রঙিন হবে। নিস্তব্ধতায় আমরা একে অপরকে আরও গভীরে মিশে যেতে পারবো। তার কথা শুনে অঞ্জলির ঠোঁটেও এক ধূর্ত ও কামুক হাসি ফুটে উঠল। পরের দিন সকালে অঞ্জলি তার ছেলেকে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হলো। রাস্তার মোড়ে দর্পণ তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল।
একজন বিদ্রূপ করে বলল, অঞ্জলির ভেতর তো মারাত্মক আগুন, ওর কোনো রাতই তো একা কাটে না, অনেক পুরুষের সাথে ওর আনাগোনা। তখন অন্য বন্ধু আগুনে ঘি ঢেলে বলল, আমি নিজে এক লোককে রাতের অন্ধকারে আম গাছের সাহায্যে ওর বাড়ির ছাদে উঠতে দেখেছি। এটা শুনেই দর্পণের মস্তিষ্কের শিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ঈর্ষা আর রাগে অন্ধ হয়ে সে নিজের বন্ধুদের সাথেই হাতাহাতি জড়িয়ে পড়ল। পরিস্থিতি বেগতিক দেখে এক বন্ধু তাকে টেনে সরিয়ে দিল এবং বোঝালো যে এইসব কথায় কান না দিতে। কথা তো সেখানেই মিটে গেল, কিন্তু দর্পণের হৃদয়ে সন্দেহের এক বিষাক্ত বীজ বোনা হয়েছিল, তার নিঃশব্দে শিকড় ছড়াতে শুরু করলো। সত্যি বলতে সেই বন্ধুর চোখে অঞ্জলি আর দর্পণের এই গোপন অভিসার অনেক আগেই ধরা পড়েছিল। সেই রাতে যখন নিস্তব্ধতা গভীর হলো, অঞ্জলি দর্পণকে নিজের শয্যায় ডাকার জন্য ফোন করলো। এবার দর্পণ একা ছিল না, সে তার সেই বন্ধুকেও সাথে নিয়ে এসেছিল। বন্ধুকে বাহিরে পাহারায় দাঁড় করিয়ে সে নির্দেশ দিল, যে কোনো বিপদ দেখলেই যেন সংকেত দেয়। অঞ্জলি পেছনের দরজা আগে থেকেই উন্মুক্ত রেখেছিল। দর্পণ নিঃশব্দে পা ফেলে সোজা সেই বেডরুমের ভেতর ঢুকলো, যেখানে অঞ্জলি তার রূপের মায়াজাল বিছিয়ে অপেক্ষা করছিল। সে দর্পণকে নিজের বাহুবন্দী করলো এবং তারপর সে বদ্ধ ঘরের উত্তাপ সমস্ত নৈতিকতার সীমা ছড়িয়ে গেল। কিন্তু সে শরীরী তৃপ্তির পরেও অঞ্জলির চোখে সেই ভয়ানক অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা কখনো শান্ত হবার নয়। তখনই দর্পণের নাকে এক অদ্ভুত পচা গন্ধ ধাক্কা দিল। সে নাক কুঁচকে জিজ্ঞেস করলো, এটা কিসের উৎকট গন্ধ? অঞ্জলির গলায় ছিল এক অদ্ভুত বিরক্তি। সে বলল, পরিচারিকা ছুটিতে আছে আর আমাকেই এই বুড়ির আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে। ওর শরীর থেকে এমন পচা গন্ধ বের হয় যে আর সহ্য করতে পারছি না। তারপর অঞ্জলির দৃষ্টি দর্পণের উপর স্থির হলো। তার কণ্ঠস্বর হঠাৎ হিমশীতল হয়ে গেল। সে বলল, আমার শাশুড়ি এখন স্রেফ একটা জ্যান্ত লাশ। প্রচণ্ড কষ্টে আছে সে, কেননা আমরা তাকে চিরতরে মুক্তি দিয়ে দেই। ও রাস্তা থেকে সরে গেলে সবকিছু কত সহজ হয়ে যাবে। আর তাছাড়া ও মরলে আমার শ্বশুরও সেই শোকে বেশি দিন টিকবে না। অঞ্জলির এই নৃশংস পরিকল্পনা শুনে এক মুহূর্তের জন্য দর্পণের আত্মা কেঁপে উঠল। কিন্তু অঞ্জলির রূপের মোহ আর অন্ধ আসক্তি তার বিবেকের উপর পর্দা ঢেলে দিল। লালসা মানুষকে কতটা পশুর নিচে নামিয়ে দিতে পারে, দর্পণ ছিল তার চাক্ষুষ প্রমাণ। সে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। সময় তখন নিঝুম রাত, মৃত্যুর ছায়ার মতো তারা দুজনে টিপে টিপে পা ফেলে শাশুড়ির ঘরে ঢুকলো। অঞ্জলি নিষ্ঠুরভাবে একটা কাপড় তুলে নিল এবং বিছানায় পড়ে থাকা সেই অসহায় বৃদ্ধার গলায় চারপাশে পেঁচিয়ে ধরল। সেই হত্যাকাণ্ডে সবচেয়ে যন্ত্রণাদায়ক দিক ছিল, সেই মুহূর্তে শাশুড়ির চোখ খোলা ছিল। তিনি পুরোপুরি সজাগ ছিলেন, নিজের মৃত্যুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিলেন, কিন্তু তার জরাজীর্ণ শরীরটা নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছিল। ঘৃণা আর লালসার এই দৃশ্য এতটাই অমানবিক ছিল যে খোদ শয়তানও হয়তো লজ্জা পেত। সেই অসহায় মায়ের চোখ দিয়ে শেষবারের মতো জল গড়িয়ে পড়ল। নিজের শেষ মুহূর্তে তিনি তার স্বামীকে ডাকার ক্ষমতাটুকু হারিয়েছিলেন। সেই পৈশাচিক কাজ শেষ করার পর অঞ্জলি নিজের ঘরে ফিরে এলো। আয়নায় যখন সে নিজের মুখ দেখল, এক মুহূর্তের জন্য তার চোখ ছলছল করে উঠল। ভেতরে হয়তো সামান্য অনুশোচনা জেগেছিল, কিন্তু স্বাধীনতার সেই অন্ধ আকাঙ্ক্ষা আর অবিশিষ্ট মনুষ্যত্বকে গিলে খেয়েছিল। সে নিজেকে সামনে নিয়ে নিজের মুখ থেকে ভয়ের ছাপ মুছে ফেলল। দর্পণকে ফিসফিস করে বলল, সকাল হতেই আমি কান্নাকাটি জুড়ে দেব। সবাই ভাববে অসুস্থতার কারণে শাশুড়ি মারা গেছেন, কেউ আমাকে সন্দেহ করার সাহস পাবে না। কিন্তু পরের মুহূর্তেই অঞ্জলির মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে কাপড় দিয়ে সে শ্বাসরুদ্ধ করেছিল সেটি তো সেই ঘরেই ফেলে এসেছে। আতঙ্কে সে আবার সেই অভিশপ্ত ঘরে দৌড়ে গেল, কিন্তু বিছানার পাশে সেই কাপড় কোথাও ছিল না। তার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে পা টিপে টিপে শ্বশুরের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে বলবন্ত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। অঞ্জলি নিজেকে সান্ত্বনা দিল যে বুড়ো মানুষটা তো কানে শোনে না, সে আবার কি জানতে পারবে। সে ভেবে নিল হয়তো সে তাড়াহুড়োতে নিজের কাপড়টি কোথাও সরিয়ে ফেলেছে। এই অসহ্য মানসিক চাপ কাটাতে অঞ্জলি আবার নিজের ঘরেই ফিরে এলো এবং নিজেকে পুরোপুরি দর্পণের হাতে সঁপে দিল। মৃত্যুর সেই শীতল ছায়া আর একটি লাশের ঠিক নিচে তারা দুজনে আবার তাদের রঙিন দুনিয়ায় মগ্ন হলো। যখন তাদের উন্মাদনা শেষ হলো তখন রাত অনেক গভীর। সাবধানতাবশত অঞ্জলি দর্পণকে তখনই বাড়ি থেকে চলে যেতে বলল, কিন্তু তারা যখন পেছনের দরজায় পৌঁছলো তাদের রক্ত হিম হয়ে গেল। দরজা বাহির থেকেই তালাবদ্ধ। আতঙ্কে তারা সামনের দরজার দিকে ছুটল, কিন্তু সেটিও বাইরে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন অঞ্জলি বুঝতে পারল তারা এক ভয়ানক ফাঁদে আটকা পড়েছে। ভয়ে সে সিঁড়ির দিকে দৌড়ে গেল, কিন্তু তখনই উপর থেকে এক ভারী দরজা সোজা তার মাথার উপর এসে পড়ল। যন্ত্রণায় আর্তনাদ করে সে নিচে পড়ে গেল। তার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো।
চিৎকার শুনে দর্পণ তাকে বাঁচাতে দৌড়ে এলো, কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারে কেউ একজন তার উপর প্রাণঘাতী হামলা চালালো। এখন দুজনেই রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় এক কোণে অসহায়ভাবে পড়ে রইল। মৃত্যু এখন তাদের সামনে দাঁড়িয়ে। অঞ্জলি বিস্ফোরিত চোখে এখন বুঝতে পারল যে এই বাড়িতে আরও কেউ আছে যে তাদের জ্যান্ত ছাড়বে না। আর তখনই সেই নিস্তব্ধ অন্ধকার ভেদ করে সেই রহস্যময় মুখটি সামনে এলো। সে আর কেউ নয়, তার শ্বশুর বলবন্ত। সেই কাল রাত্রি সত্য ছিল আরও ভয়ানক। যখন অঞ্জলি আর দর্পণ সেই বৃদ্ধার প্রাণ নিচ্ছিল, তখন বলবন্তের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি স্ত্রীর ঘরে যাওয়ার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। নিজের আজীবনের সঙ্গীর নিথর দেহ দেখে সেই বৃদ্ধ মানুষটি ভেতর থেকে চুরমার হয়ে গেলেন। নিজের কান্নার শব্দ চেপে রেখে তিনি যখন অঞ্জলিকে খবর দিতে যাচ্ছিলেন, দরজার আড়ালে দাঁড়িয়ে তিনি যা শুনলেন তা তার পৃথিবী উলটপালট করার জন্য যথেষ্ট ছিল। যখন অঞ্জলি আর দর্পণ কাপড় খুঁজতে বের হয়েছিল, বলবন্ত টিপে টিপে অঞ্জলির ঘরে ঢোকেন। তিনি দেখতে চেয়েছিলেন সেই অচেনা লোকটি কে। তখন তার নজর বিছানার উপর পড়ে থাকা কামোদ্দীপক ওষুধের প্যাকেটের উপর পড়ল। সেই একটা জিনিস সমস্ত সত্য উন্মোচিত করে দিল। অঞ্জলির জঘন্য বিশ্বাসঘাতকতা আর সেই লালসার বলি হলো তার স্ত্রী। বলবন্ত হত্যার সেই কাপড়টি তুলে নিলেন এবং নিজের ঘরে গিয়ে ঘুমানোর ভান করতে লাগলেন। অঞ্জলিরা ঘর থেকে বের হতেই তিনি কাপা হাতে ছেলে সুরেশকে ফোন করে সব জানালেন এবং তাকে দ্রুত বাড়ি ফিরতে বললেন। কিন্তু বলবন্ত পুলিশকে খবর দেননি, কারণ তার বুকে তখন প্রতিশোধের দাবানল জ্বলছিল। সেই আগুনে তিনি নিজের বাড়িতে তাদের জন্য এক মৃত্যুপুরী পরিণত করেছিলেন। রক্তাক্ত দর্পণের মাথায় এখন একটাই চিন্তা, যে কোনোভাবে এই বাড়ি থেকে পালানো। কিন্তু অঞ্জলি, যার মনুষ্যত্ব আগেই বিলীন হয়েছিল, সে দর্পণকে থামিয়ে দিল। সে বলল, এখান থেকে পালালে পুরো আমাদের ছাড়বে না। ও সব জেনে গেছে। আমাদের বলবন্তকেও শেষ করতে হবে। দর্পণ ভেতরে ভেতরে কেঁপে উঠল। সে উপলব্ধি করল সে কোনো অতল গহ্বরে তলিয়ে গেছে। অন্যদিকে অন্ধকারে ঘাপটি মেরে থাকা বলবন্ত এই সব শুনছিলেন। অঞ্জলি তাকে খোঁজার জন্য হাতে এক লালতেন নিতে বের হলো, কিন্তু বলবন্ত আগেই সেই লালতেনে বিস্ফোরক সেট করে রেখেছিলেন। অঞ্জলি সেটি তুলতে তা ফেটে তার হাত পুড়িয়ে দিল। সে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। এখানে সেই রাতের সবচেয়ে করুণ সত্যটি বেরিয়ে আসলো। বলবন্ত তার স্ত্রীর শিয়রে একটি বিপদকালীন বাটন লাগিয়ে রেখেছিলেন। যখন অঞ্জলিরা তাকে মারছিল, তখন সেই মৃত্যু পদযাত্রী মা সে শক্তি দিয়ে সেই বাটনটি টিপে রেখেছিলেন। সেই সংকেতেই বলবন্ত জেগে উঠেছিলেন এবং তার স্ত্রীর আর্তনাদ শুনতে পেয়েছিলেন। যন্ত্রণায় কাতর অঞ্জলি আর দর্পণ বলবন্তকে ধরার ফাঁদ পাতল। এক পর্যায়ে বলবন্ত তাদের জালে ফেঁসে গেলেন। অঞ্জলি পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করল। তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। কিন্তু যখন অঞ্জলি তাকে টেনে নিয়ে যেতে চাইল, তখনই বলবন্ত জেগে উঠলেন এবং সজোরে দরজা ধাক্কা দিয়ে অঞ্জলির মাথায় মেরে সেখান থেকে হারিয়ে গেলেন। এই ইঁদুর বেড়াল খেলা সহ্য করতে না পেরে অঞ্জলি পৈশাচিক রূপ নিল। সে কেরোচিন তেলের টিন হাতে নিয়ে চিৎকার করে বলল, যদি সামনে না আসিস তবে তোর বউয়ের লাশ আমি এখানেই পুড়িয়ে দেব। তোর বউয়ের আত্মা কখনো শান্তি পাবে না। মৃত স্ত্রীর এই চরম অপমান বলবন্ত সহ্য করতে পারলেন না। তিনি সাথে সাথে বেরিয়ে এলেন। অঞ্জলি আর দর্পণ পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করতে লাগলো। রক্তে ভেজা বলবন্ত শেষ শক্তি দিয়ে দর্পণের পায়ে আঘাত করে তাকে ছিটকে দিলেন। এরপর তিনি নিজের আঙ্গুল দিয়ে অঞ্জলির চোখে প্রচণ্ড আঘাত করলেন। তাদের চিৎকারের মাঝে বলবন্ত পালিয়ে একটি ঘরে নিজেকে বন্ধ করে পুলিশকে ফোন করলেন। সব ঘটনা খুলে বললেন যে অঞ্জলি কোনো মতে সেই ঘরে পৌঁছে ফোনের কল হিস্ট্রি দেখে বুঝতে পারল তাদের সময় শেষ। এখন পুলিশের আগে বলবন্তকে মারা জরুরি। সে দর্পণকে বলল বাহিরে পাহারায় থাকা বন্ধুকে ভেতরে রাখতে। দর্পণ বলল দরজা তো বন্ধ। অঞ্জলির চোখে তখন খুনের নেশা। সে বলল, ওকে বলো সেই আম গাছের সাহায্যে ছাদ দিয়ে ভেতরে আসতে। অঞ্জলির এই কথা দর্পণের কানে তপ্ত সীসার মতো লাগলো। তার বন্ধুদের সেই বিদ্রোহের কথাগুলো তার কানে বাজতে লাগলো। সে বুঝতে পারল সে অঞ্জলির একমাত্র প্রেমিক ছিল না, ছিল স্রেফ একটি ঘুঁটি। তখনই জানালা দিয়ে তার বন্ধু ভেতরে ঢুকলো। ভেতরে রক্তগঙ্গা দেখে সে থমকে গেল, কিন্তু পরিস্থিতি বুঝে ছুরি নিয়ে সে বলবন্তের দিকে তেড়ে গেল। বলবন্ত তখন এক খুনি শিকারী। তিনি মেঝেতে আগে থেকেই তেল ঢেলে রেখেছিলেন। বন্ধুর পা পিছলে পড়তেই বলবন্ত এক ভারী আঘাতে তার মাথা থেতলে দিলেন। দৃশ্যটি দেখে অঞ্জলির আত্মা কেঁপে উঠল। মৃত্যু আসন্ন দেখে সে তার শেষ নিজ চালটি চালল। সে দৌড়ে নিজের ঘরে গিয়ে স্বামী সুরেশকে ফোন করলো এবং কান্নাকাটি করে বলল যে বাড়িতে ডাকাত পড়েছে, মা বাবাকে মেরে ফেলেছে এবং তাকেও জখম করেছে। দরজার আড়ালে থাকা দর্পণ সব শুনে ফেলল। অঞ্জলির আসল চেহারা এখন তার কাছে একদম পরিষ্কার। সে দর্পণের উপর সব দোষ চাপিয়ে নিজে ধোয়া তুলসী পাতা হতে চেয়েছিল। রাগে দর্পণ তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের হাতাহাতির মাঝে অঞ্জলি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল।
দর্পণ তাকে খুঁজতে খুঁজতে অন্য ঘরে যেতেই ওপর থেকে এক ভারী গ্যাস সিলিন্ডার তার মাথায় পড়ল। দর্পণের পাপের অধ্যায় সেখানেই শেষ। অঞ্জলি তখন বলবন্তকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু বলবন্ত মূল দরজার কাছে পৌঁছে নিজের মুখের ভেতরে লুকিয়ে থাকা চাবি দিয়ে তালা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাইরে তখন ভোরের আলো ফুটেছে। পুলিশের গাড়ি বাড়ি ঘিরে ফেলেছে। ভেতরের দৃশ্য ছিল অবর্ণনীয়। অ্যাম্বুলেন্স করে লাশ বের করা শুরু হলো। সুরেশও পৌঁছে গেলেন। নিজের সাজানো সংসার ধ্বংস হতে দেখে সে পাথর হয়ে গেল। কিন্তু যখন তারা ভেতরে ঢুকলো, এক অভূতপূর্ব দৃশ্য তাদের স্তব্ধ করে দিল। সেই ভয়াবহ তাণ্ডবের মাঝেও বলবন্ত নিজের স্ত্রীর নিথর দেহটি পরম মমতায় পরিষ্কার করে দিয়েছিলেন, যাতে তার আজীবনের ভালোবাসা এই পৃথিবী থেকে পূর্ণ মর্যাদায় বিদায় দিতে পারেন। সে নিস্তব্ধ, কিন্তু পবিত্র দৃশ্যের মধ্যেই এই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। একদিকে ছিল অঞ্জলির বিভস্ত্র লালসা, অন্যদিকে বলবন্তের পবিত্র ভালোবাসা। বন্ধুরা, আপনি যদি বলবন্তের জায়গায় হতেন, তবে কি আপনিও এই চরম প্রতিশোধ নিতেন, নাকি আইনি ব্যবস্থার অপেক্ষা করতেন? সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এই ধরনের গল্প ও ছায়াছবির ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।